আচ্ছা, আমরা যেটা টাকার মানের সাথে ডলারের মানের যে একটা মানে টাকার মানটা অবমূল্যায়ন সে বিষয়ক একটা ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটা অপিনিয়ন আমরা ট্রান্সলেট করেছিলাম। ফার্স্ট ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড স্টেপটা এখান থেকে শুরু করব। এখানে যেটা দেখা যাচ্ছে রেমিটেন্সেস ডু মোর। রেমিটেন্স অনেক কিছু করতে পারে দেন সিমলি ফ্যাট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এখানে সিমলি ফেড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস মানে ফরেন বৈদেশিক বিনিময় রিজার্ভসের চাইয়ে রেমিটেন্স আরও অনেক কিছু বেশি করতে পারে। অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রেমিটেন্সটা। এই জন্য রেমিটেন্স হচ্ছে আমাদের অনেক কিছু অবদান রাখতে পারে, এইভাবে কথাটা কিন্তু বলেছে। তাহলে এই যে কথাটা দেখেন, এটা একদম অনেক বেশি বাড়িয়ে বলেছে, কিন্তু এটাকে আমরা একটা হাইপারবোল বলতে পারি। অর্থাৎ কোনো একটা কথাকে যখন আমরা খুব বাড়িয়ে বলি সেটাকে আমরা বলতে পারি হাইপারবোল। এখানে এই ডু হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মেইন ভার্ব, রেমিটেন্সেস হচ্ছে যে সাবজেক্ট, এবং এই ডু এর পরে মোরটা কি হবে? ডু মোর, অনেক বেশি করতে পারে, অনেক বেশি। তাহলে এই যে ভার্বের পরবর্তী ওয়ার্ডটাকে যদি আমরা যদি হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দাঁড়ায়, তখন এটা অবজেক্ট বলবো। এখানে কিন্তু এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হয় না, এটাকে প্রশ্ন করার জন্য মোর কিভাবে করে, হাউ, মোর, অনেক বেশি করে হাউ দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে কি শিখেছি? মেইন ভার্বের পরবর্তী অংশটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, সেটাকে নাউন বলবো বা নাউন ফ্রেজ বলবো বা প্রোনাউন বলবো, কারণ অবজেক্ট নাউন, নাউন ফ্রেজ সাবজেক্ট হয় যেটা। কিন্তু যখন হাউ দ্বারা হয়েন দ্বারা প্রশ্ন করব তখন সেটাকে অ্যাডভার্ব বুঝে নিতে হবে। আচ্ছা, এতটুকু বুঝেছি। আমরা একটা ক্লজ পেয়ে গিয়েছি, সাবজেক্ট, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সেমিক্লন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, দে আর, তারা, রেমিটেন্সের কথা বলা হচ্ছে দেখে নিই। তাহলে দে কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে এখানে? কিন্তু রেমিটেন্সের পরিবর্তে। তাহলে একটা নাউনের পরিবর্তে যখন প্রনাউন হয়, নাউনটা সিঙ্গুলার ফ্লুরাল অনুসারে কিন্তু প্রনাউনটা আসবে। এটা ফ্লুরাল, এই প্রনাউনটাও কিন্তু ফ্লুরাল। তাহলে এই নাউন প্রনাউনটা যে নাউনের পরিবর্তে বসেছে সে নাউনটাকে বলবো প্রনাউনটার অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের সিঙ্গুলার ফ্লুরাল অনুসারে একটা প্রনাউন কিন্তু ইউজ করতে হবে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপর এখানে কি বলা হচ্ছে? দে আর এ লাইফ লাইন। এ লাইফ লাইন এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা আমাদের জীবন রেখা। তাহলে আর এর পর যখন অন্য কোনো মেইন ভার্ব নয়, আর এখানে নিজে মেইন ভার্ব, মেইন ভার্ব, এবং আর এর পরে যদি বা প্লাস আইনজি থাকতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখন যেহেতু এটা মেইন ভার্ব, তখন এটাকে আমরা বুঝবো যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আর হচ্ছে একটা ফ্লোরাল, যেহেতু সাবজেক্ট ফ্লোরাল। দে আ লাইফ লাইন মানে রেমিটেন্স হচ্ছে আমাদের একদম জীবন রেখা। তাহলে রেমিটেন্সকে আমাদের জীবনের মানে একদম খুব গুরুত্বপূর্ণ জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে বুঝতে পারি এটা একটা ছোট্ট একটা ম্যাটাফোর। আমি ম্যাটাফোর নিয়ে পূর্বে ভিডিওতে বিস্তারিত কথা বলেছি। ম্যাটাফোর মানে কি? দুটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করা মানে ম্যাটাফোর। ফর মিলিয়নস অফ বাংলাদেশি ফ্যামিলিজ, যেটা লক্ষ লক্ষ বাংলাদেশি পরিবারের এটা একটা জীবন রেখা। মানে এই কথাটাকে এটা একটা আমরা ম্যাটাফোর বলতে পারি, আবার এটা একটা হাইপারবোলও বলতে পারি। মানে একদম বাড়িয়ে বলেছে, অর্থাৎ যেটা ছাড়া আমরা চলতে পারি না। প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একদম মানে গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া ফ্যামিলিগুলো সার্ভাইভ করতে পারবে না। অনেক বেশি বাড়িয়ে বলেছে, এই জন্য এটাকে আমরা হাইপারবোলও বলতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এখানে কোনো কনজাংশন নাই। যেহেতু কনজাংশন নাই সেহেতু সেমিক্লোন আর ক্লোন থাকলে বুঝে নিতে হবে দুইটা মেইন ক্লজ। বলতে পারি দুইটা মেইন ক্লজ যুক্ত হলে মাঝখানে যদি একটা ক্লোন বা সেমিক্লোন থাকে, এটাকে আমরা বলবো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স। ফর হাউস হোল্ডস, অনেকগুলো ফ্যামিলি, হাউস হোল্ড মানে এখানে ফ্যামিলিকে বোঝাচ্ছে, প্রেপোজিশনাল ফ্রেজ, পরিবারের জন্য। রেমিটেন্স ইনকাম, রেমিটেন্স ইনকাম, হেল্পস, হেল্পস এখানে মেইন ভার্ব। তাহলে রেমিটেন্স ইনকাম এখানে সাবজেক্ট। একটা সেন্টেন্সকে যখন বিশ্লেষণ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব আর মেইন ভার্বটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে এর আগে সাবজেক্ট অন্য কিছু অটোমেটিকলি বের হয়ে যায়। হেল্পস, পে, পে মানে এখানে কস্টকে বোঝানো হয়েছে, এটা অবজেক্ট।
কি হেল্প করে? পে করতে হেল্প করে। এটা অবজেক্ট, এটা নাউন অর্থে ইউজ করা হচ্ছে। পে মানে পরিশোধ করে, এটা ভার্ব হবে না, যেহেতু এটা অবজেক্ট অর্থে ইউজ করা হয়েছে। কি দ্বারা প্রশ্ন করছে বিধে এটা অবজেক্ট। তাহলে হেল্প এখানে ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট হয়, তাই এটা নাউন। এখানে পে বলতে বোঝানো হচ্ছে যেটা কস্টকে বোঝানো হচ্ছে। এই রেমিটেন্স ইনকামগুলো দিয়ে আমরা বিভিন্ন খরচ কস্ট করতে পারি, কস্ট করতে হেল্প করে আমাদের। ফর ফুড, যেমন খাবারের জন্য। এডুকেশন, এখানে এটার ভার্ব হচ্ছে দ্য এডুকেট থেকে এডুকেশন। হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা। অ্যান্ড ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, ভার্ব থেকে নাউন, ম্যান যুক্ত করে নাউন করা হয়েছে। ইন স্মল বিজনেসেস, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ের বিনিয়োগের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, তাহলে এটাকে বলবো এখন। আগেরটা ছিল কমপ্লেক্স আর এখন একটা হচ্ছে দ্য সিম্পল সেন্টেন্স। এরপরে এট দ্য মাইক্রো ইকোনমিক লেভেল, কোন লেভেলে? না সরি, এটা মাইক্রো না, এটা হচ্ছে দ্য ম্যাক্রো ইকোনমিক। ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে ছোট। যেটা বড় পর্যায়ের, যেগুলো অর্থনৈতিক পর্যায়ে আমাদের এখানে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দিস ডলার প্লাস দিস ফ্লোরাল, এই যে দিস এটা হচ্ছে যে সিঙ্গুলার, আর এই দিসের ফ্লোরাল হচ্ছে যে দিস। খেয়াল করেন কেন ফ্লোরাল, কারণ পরবর্তী নাউনটা ফ্লোরাল হয়েছে। এবং এই দিস এটা হচ্ছে যে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তবে এখন নাউনের আগে আছে বিধে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে হবে। হ্যাভ প্লেড এ ক্রিটিক্যাল রোল, একটা উন্নত রকম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে ডলার প্রবাহটা আমাদের বড় বড় শিল্পের ক্ষেত্রেও কিন্তু। তাহলে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে দ্য সাবজেক্ট ফুলটা। এ ক্রিটিক্যাল রোল, এটা একটা অবজেক্ট, তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। ইন শোর ইনাফ, এটা একটা ফ্রেজেল ভার্ব। শোর ইনাফ মানে কোনো কিছুকে ব্যালেন্স করা, যেটা সামঞ্জস্যপূর্ণ করা, ব্যালেন্স করা, ভারসাম্য করা। তাহলে এই যে এখানে কেন ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এর আগে আছে একটা ইন। ট্রু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা, বাংলাদেশ এক্সটার্নাল ব্যালেন্স, বাংলাদেশের যে বাহ্যিক বিভিন্ন ভারসাম্য আছে এগুলোকে রক্ষা করে। অ্যান্ড প্রোভাইডিং মাচ নিডেড, এবং সরবরাহ করে মাচ নিডেড প্রচুর প্রয়োজনীয় লিকুইডিটি মানে তারল্য মানে এখানে পানিকে বোঝানো হচ্ছে না, অর্থাৎ যে নগদায়ন, কোনো কিছুকে অর্থনীতির ভাষায় দ্রুত টাকার মাধ্যমে নগদায়ন করা গেলে সেটাকে লিকুইডিটি বলা হয়। এখানে আমাদের সবচেয়ে বড় কিন্তু নগদায়ন হচ্ছে তো অর্থনীতির মূলস্তম্ভ হচ্ছে তো ডলার। ডলার না থাকলে আমরা বৈদেশিক বাণিজ্য একদম করা অসম্ভব, এই জন্য এটাকে লিকুইডিটি বলেছে। ইন ফরেন কারেন্সি মার্কেটস, বৈদেশিক মুদ্রার বাজারে। তাহলে এই সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরটা যদি দেখি, ওয়াইল রেমিটেন্সেস অ্যারাইভ কন্টিনিউয়াসলি। ওয়াইল এখানে যেহেতু রেমিটেন্সের সাবজেক্ট, অ্যারাইভ কিন্তু ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। ওয়াইল যেহেতু ক্লজের আগেই আছে, এটা কনজাংশন বলবো, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ, নামের সাথে মিল রেখে একদম ইজি। তাহলে এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, বুঝে নিতে হবে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে সেন্টেন্স হয় না, আর একটা যেটা ক্লজ হবে সেটা নিশ্চিত প্রিন্সিপাল। এই ক্লজটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ। হোয়াইল দিয়ে শুরু হয়েছে যখন বোঝানো হচ্ছে, বা যদিও বোঝানো হচ্ছে, যদিও রেমিটেন্স প্রচুর পরিমাণ বিরামহীনভাবে আসতে থাকে, এরকম যদি যে ক্লজ দিয়ে শুরু হয়, বিশেষ করে এটা সাবঅর্ডিনেট ক্লজ চলে, বাক্যের শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় সেক্ষেত্রে এটাকে ধরে নিবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যের শুরুতে থাকলে সেটার পরে একটা কমা দিতে হবে। আচ্ছা, দে আর সুইফটলি অ্যাবজর্ব মানে গ্রহণ করা, বাই দ্য ইকোনমিক্স পসেসিভ, অর্থনীতির র আছে, র বিভক্তি থাকলে অ্যাপোস্ট্রফি এস, অর্থনীতির ওভারওয়েলমিং ডিমান্ড, এখানে ওভারওয়েলমিং মানে সামগ্রিক চাহিদা, ফর ফরেন এক্সচেঞ্জ বৈদেশিক বিনিময়ের জন্য সামগ্রিক চাহিদা অর্থনীতির গ্রহণ করা হয় এই ডলারগুলোর মাধ্যমে। তাহলে এটা একটা প্যাসিভ, এই যে প্যাসিভ এই অংশটা হচ্ছে একটা প্যাসিভ অংশ। অক্সিলারি ভার্বে ভার্বের ফি ফ্রম আছে, অবজেক্টকে সাবজেক্ট গ্রহণ করা হয়েছে। গ্রহণ করে কারা? মানুষই তো গ্রহণ করে। তাহলে এখানে যেটি গ্রহণ করে সেটি অবজেক্টকে সাবজেক্ট রাখা হয়েছে। এখানে এরপরে হুইচ এক্সপ্লেইনস, যেটি বর্ণনা করে, ওয়াই রাইজ ইন রেমিটেন্স,
কেন রেমিটেন্স বৃদ্ধি, এটা ইনফ্লোস have not translated into a visibly stronger টাকা। এত পরিমাণ টাকা আসা সত্ত্বেও কেন টাকার মানটা হচ্ছে, রেমিটেন্স আসা সত্ত্বেও টাকার মানটা কেন স্ট্রং হচ্ছে না, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রং থেকে স্ট্রঙ্গার। তাহলে ফুল বাক্যটাকে একটু ট্রান্সলেট করি। এখানে বলা হচ্ছে যদিও while remittances arrive continuously, যদিও বিরামহীনভাবে রেমিটেন্স আসতে থাকে এবং দে আর সুইফটলি অ্যাবজর্ব বাই দ্য ইকোনমিজ ওভারওয়েলমিং ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক বিনিময়ের চাহিদা মেটানো হয় এই ডলারের মাধ্যমে, রেমিটেন্সের মাধ্যমে, যেটি বর্ণনা করে কেন রেমিটেন্স আমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের টাকার মানটাকে কেন যেটা শক্তিশালী করে না, এত রেমিটেন্স আসা সত্ত্বেও। অর্থাৎ রেমিটেন্স প্রচুর আসতেছে, তারপরেও টাকার মানটা কমে যাচ্ছে কেন, টাকার মানটা বাড়ার কথা। অর্থাৎ এখানে পরবর্তীতে কিন্তু অংশের মধ্যে বলা হয়েছে টাকার মানটা কেন, তারপরেও টাকার মানটা কমে যাচ্ছে। এখানে রাইটার কয়েকটা কিন্তু কারণ দেখিয়েছেন উনি, রেমিটেন্স আসা সত্ত্বেও কেন টাকার মানটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অনেকগুলো কারণ আছে, মানে অর্থনৈতিক বিভিন্ন কারণ বা প্রভাব আছে এখানে আছে। আচ্ছা, এখানে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ অংশ পাচ্ছি, সেটা হচ্ছে দ্য অ্যাবজর্ব। এই অ্যাবজর্ব মানে গ্রহণ করা, অর্থাৎ আমরা যখন বিশেষ করে আমরা পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে, গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অ্যাবজর্ব শব্দটা মানুষের জন্য গ্রহণ করা হয়। কিন্তু এখানে মানুষের বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে অর্থনীতির মধ্যে, বস্তুর মধ্যে, বিষয়ের মধ্যে। তাহলে মানুষের বৈশিষ্ট্য যখন কোনো বিষয়ের মধ্যে দেওয়া হয়, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন, ফিগার অফ স্পিচের ভাষায় পার্সনিফিকেশন। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওটা। থার্ড ভিডিওটা আমি থার্ড স্টেপে কিন্তু আপলোড করব, আপনারা একটু থার্ড ভিডিওটা একটু দেখে নেবেন।